হরিমোহন সরকারের সঙ্গে থাকতে, হরিমোহন সরকার, আচ্ছা আচ্ছা, এটা আমাকে দিনের চক্র বলছে যে হরিমোহন সরকারের সঙ্গে ওনারা ছিলেন। হরিমোহন সরকার ছিলেন পঞ্চাননের সঙ্গে একদম সাথে থাকা লোক। আচ্ছা আচ্ছা, এবং এই কথাও জানি যে পঞ্চানন অনুরাগী হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে খলিশামারি যে তালুকটা, সেই তালুক দিয়ে পঞ্চানন যখন আসতেন মাথাভাঙ্গার দিকে কিংবা মেকলিগঞ্জের দিকে যেতেন, তখন কিন্তু ওই পথ দিয়েই কিন্তু আসতেন, এই পথ দিয়ে কিন্তু ব্যবহার করতেন না। ওই পথ দিয়ে মানে কোন পথ দিয়ে? মানে ওই যে মানে কুশামারি হয়ে? বিজি কুটা দিয়া কুশামারির আচ্ছা, ভিতর আচ্ছা, দিয়া যে রাস্তাটা, সেই রাস্তাটা, এটা আমাকে দীনেশ ডকুয়া বলছে। আচ্ছা, এবং দীনেশ ডকুয়া বলছে যে ওই পথে অনেক লালঘর বলে একটা জায়গা আছে, সেখানে এবং অন্যান্য জায়গায় কিন্তু হরিবাসর তৈরি করেছিলেন আচ্ছা, উনি, মানে পঞ্চানন বর্মার হরিবাসর, হ্যাঁ, হ্যাঁ, যেখানে সমস্ত পূজা আর্চা পাশাপাশি সেখানে হচ্ছে পড়াশোনার ব্যবস্থা ছিল এবং অন্যান্য ব্যবস্থা ছিল। আমরা এটাও জানতে পারি যে ওই অঞ্চলটা এতটাই পঞ্চাননময় ছিল যে যদি কেউ খবর দিত যে ওই যে পঞ্চানন রায় সাহেব আসছেন এই পথ দিয়ে আসছেন, তখন নাকি সব হাটে মানে সেই খেতে খেতে বলে একটা রব পড়ে যেত। কি রব? যে এই যে নেংটি পরে যারা আছে দৌড় বাড়িতে, কেউ হয়তো ভুল করেই নেংটি পরে চাষ করতে এসছে, তারা জোরে অন্তত ধুতি, হাঁটুর নিচে ধুতি না থাকলেও গামছা, হাঁটুর নিচে গামছা এরকম পরে আবার কাজে যোগ দিতেন। কারণ এগুলো তো করা যাবে না ক্ষত্রিয়দের, যে এরকম। এবং দীনেশ ডকুয়া বলতেন যে একটা বড় কিছু চলে গেলে যেরকম তার গন্ধ, যার সুবাস সবসময় পাওয়া যায়, ওই অঞ্চলটা মানে বাদলদাদের ঠাকুরদার বাড়ির অঞ্চলটায় এইরকম বলে পঞ্চাননকে বলে অনুভব করা যেত। পঞ্চানন বর্মা মারা গেলেন 1935 সালে, 35 সালে মারা গেলেন। তারপরেও কিন্তু সুদীর্ঘ কাল কিন্তু এরকম কিন্তু একটা গন্ধ পাওয়া যেত, বলে একটা অনুভব করা যেত যে একটা হ্যাঁ বড় একটা ব্যাপার এখান দিয়ে চলে গেছে। এবং সেই মানুষটির সবাই হচ্ছে অনুগামী ছিলেন ওই বাড়ির। কিন্তু আমাদের শারদাবাবু পঞ্চানন বর্মার অনুগামীর পাশাপাশি উনি হচ্ছে কংগ্রেস দলের সদস্য হলেন। উনি কি করতেন? উনি হচ্ছে এখানে নানান হচ্ছে কর্মসূচি পালন করতেন, পয়লা ফাল্গুন থেকে আরম্ভ করে, এবং রাজবংশী সমাজের কি করে উন্নয়ন হবে, রাজবংশী সমাজের কি করা উচিত, এগুলোকে কিভাবে আমরা পড়াশোনা শিখবো, সমস্ত কিছু নিয়ে রাজবংশীর ছেলেদের নিয়ে সভা করতেন। সেই সভায় সবাই বক্তৃতা দিতেন, বক্তব্য পেশ করতেন। এভাবে আবার যখন এভাবে উনি হচ্ছে মানুষের জন্য, সমাজের প্রগতির জন্য কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছে। 52 সালের পর থেকে 57 সাল কিন্তু একটা কিন্তু মানে বাঁকের বছর, বাঁক নেবার বছর, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। কেন বলছি? 52 সালে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কংগ্রেসের একচ্ছত্র অধিপতি, এবং কংগ্রেস যা বলবে সেটাই চূড়ান্ত। বিধান রায়ের কিন্তু এই 5 বছরে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা কমেছিল। 52 থেকে 57 জনপ্রিয়তা কমেছিল। তার প্রধান কারণ কোচবিহারে গুলি চালানোর থেকে আরম্ভ করে সমস্ত কাজ, রাসমেলার একটা ঘটনা হয়েছিল, এই সমস্ত কারণে তার রাসমেলার ঘটনাটা অনেক পরে, ওটা 57-এর পরে। এরকম করে জনপ্রিয়তা কম ছিল, দ্রব্যমূল্য ছিল, ছিল। কিন্তু কমিউনিস্ট পার্টির একটা উত্থান হয়েছিল। সেই কমিউনিস্ট পার্টির উত্থানে তখন 57-তে যখন নির্বাচন এলো, তখন বলা হলো যে কংগ্রেসের বিরুদ্ধে কমিউনিস্ট সমর্থিত পার্টিকেও প্রার্থী দেওয়া হবে। ওনারা গজেন বর্মনের সঙ্গে যোগাযোগ করলেন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। গজেন বর্মন ততদিনে হিতসাধনী ছেড়ে দিয়েছেন, কংগ্রেসও করেন না। এদিকে আবার সতীশ সিংহ, যিনি হিতসাধনীর নেতা ছিলেন, সিংহ বিক্রমে যিনি সারা রাজ্য চষে বেড়াতেন, রাজার মন্ত্রী, তিনিও পরবর্তীকালে কি করলেন? কংগ্রেস দলে যোগ দিয়ে বিধান রায়ের মন্ত্রী হয়ে গেলেন। সারদাবাবু আছেন বিধায়ক। 57 সালে একটা কথা উঠলো যে সারদাবাবুকে প্রার্থী করা হবে নাকি অন্য কাউকে প্রার্থী করা হবে। যখন রাজবংশী মানে মাথাভাঙা, তখন সভা করে কিন্তু মিটিং করা হতো। মাথায় রাখবেন যে এখন যেরকম
ঠান্ডা ঘরে বসে কলকাতার থেকে জনপ্রতিনিধির তালিকা আছে 52 আর 57-তে কিন্তু সেরকম কিছু ছিল না। 57-তে এবং 52-তেও হচ্ছে মাথাভাঙায় সভা হয়েছিল, সমস্ত শিক্ষিত মানুষদের সভা হয়েছিল, যেই সভায় আমার বাবাও থাকতেন, হাই স্কুলের টিচাররাও থাকতেন। সেই সভায় অনেকে ছিলেন, উকিল, মুহুরি, মুক্তার, ডাক্তার, সবাইকে নিয়ে সভা করে কংগ্রেস দল থেকে যারা আসতেন তারা সেই সভায় জানতে চাইতেন যে কাকে আপনারা প্রার্থী করতে চান। সেখানে প্রথমে গজেনবাবুর নামও উঠেছিল 52-তে, এটাও আমি শুনেছি বাড়িতে, যে বলেছিল যে গজেনবাবুর অনেক লোকবল, খালি শিক্ষা থাকলে হবে না। তখন একটা প্রচলিত ছিল যে খালি শিক্ষা থাকলে হবে না, শিক্ষার সাথে পেশি শক্তি, লোকবল এবং অর্থবলও দরকার। সেটা ওনার নেই, সারদাবাবুর নেই। কিন্তু সেখানে যুবক যারা ছিল তারা হচ্ছে তীব্র, ওনার ছাত্র যারা ছিল তীব্র প্রতিবাদ করেন এবং সেই সভা থেকে বেরিয়ে আসেন কোনো রকম মতামত না দিয়ে, বলেন যে না, সারদাবাবু আমাদের প্রার্থী, উনি শিক্ষিত, এই তারপর সত্যি সত্যি সারদাবাবুই প্রতীক পেলেন, আর কেউ প্রতীক পেলেন না। 1957-তে ওই রকম একটা সমস্যা তৈরি হলো। ওনার যারা সমস্ত অনুগামীরা ছিলেন তারা কিন্তু ভাগ হয়ে গেলেন, কেউ কমিউনিস্ট পার্টির দলে গেলেন, কেউ হলেন। তখন একটা পরিস্থিতি তৈরি হলো এবং আবার উনি প্রার্থী হলেন। সম্মিলিত কমিউনিস্ট পার্টির ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন মহেন্দ্র টাকুয়া। মহেন্দ্র টাকুয়া কিন্তু 62 থেকে উনি আবার বিধায়ক হয়েছিলেন। কিন্তু 57-তে কিন্তু মহেন্দ্র টাকুয়া কমিউনিস্ট পার্টির সমর্থিত নির্দল প্রার্থী। সারদাবাবুর প্রতীক জোড়া বলদ, আর হচ্ছে আমাদের বামপন্থী এবং অন্যান্য দল সমর্থিত মহেন্দ্র টাকুয়ার প্রার্থী হচ্ছে হাতি। সেই হাতি চিহ্ন নিয়ে উনি ভোটে দাঁড়ালেন। 9000-এর বেশি ভোটে মহেন্দ্র টাকুয়াকে পরাজিত করলেন সারদা প্রসাদ প্রামাণিক। 52, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা কিন্তু জানাটা দরকার, যে 52 এবং 57, 62-তে বিধানসভা পুনর্গঠন হয়েছে, 52 এবং 57-তে কিন্তু বিধানসভার পুনর্গঠন হয়নি। প্রথম এবং দ্বিতীয় বিধানসভা, সে সময় সারা কোচবিহার জেলায় 7টি সিট ছিল, 7টি আসন। সেই 7টি আসনের মধ্যে কোচবিহার 1-এর যে আসনটি, সেই আসনটি ছিল একদম মানসাই নদীর পার পর্যন্ত, অর্থাৎ মাথাভাঙা যে 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লকের পুরোটাই ছিল কোচবিহার কেন্দ্রে। আর হচ্ছে মাথাভাঙা শীতলকুচি মিলে 1 নম্বর ব্লকটা, এটা হচ্ছে মাথাভাঙা বিধানসভা কেন্দ্র। 57 সাল পর্যন্ত ওটাই ছিল। 57 সালেও সারদাবাবু এখান থেকে 3200 ভোটে জিতে উনি 9000 ভোটে, 9000 কত ভোটে জিতে, প্রথমটা তো অনেক ভোট, তারপর একটা 9000 কত ভোটে জিতে উনি বিধায়ক হলেন। তাহলে প্রাথমিক আলোচনা তো আর কিছু নেই, কারণ বাদলদা এখন কিছু বলবে। আর হচ্ছে বলাটা হচ্ছে যে এই ব্যাপার, আর হচ্ছে বিভিন্ন কাজে উনি যা শুনেছেন সেগুলো আমি ভাষা আলোচনা করতে চাই না, কোনো ডকুমেন্টস আমার হাতে নেই। একটা প্রাথমিক একটা ওনার সম্পর্কে এবং পরিবার সম্পর্কে, ওনার কর্মজীবন সম্পর্কে একটা ধারণা দেওয়া গেল। তবে এই ধারণাটা আরো সুন্দর সঠিকভাবে পাওয়া যাবে, একদম অ্যাকুরেট পাওয়া যাবে আমরা যদি প্রসেনজিৎ বর্মনের সঙ্গে কথা বলতে পারি। প্রসেনজিৎ বর্মন তো এখন নেই, উনি তো নেই, কারণ প্রসেনজিৎ বর্মন ছিলেন ওনার বিশেষ সহযোগী, বন্ধু মানুষ, অনেক ছোট বয়সে। এবং উনি যখন মাথাভাঙা হাই স্কুল থেকে বিধানসভায় গেলেন 52 থেকে 57, সেই সময়টা প্রসেনজিৎ বাবু তার জায়গায় উনি বলেছেন, তুমি ওকালতি টোকালতি পরে করবো, আগে আমার জায়গা সামনে, আমি চলে যাচ্ছি, আমার ছাত্রদের কি হবে, চলো আমার বাড়িতে থাকবা আর স্কুলে পড়াবা। তা প্রসেনজিৎ বাবু এত বড় নেতা কংগ্রেসের, উনি তো ছোট, এমএলএ, নির্দেশ যে না আমার স্কুলে তোমাকে পড়াইতে লাগে। তা প্রসেনজিৎ বাবু এখানে এসে যতদিন উনি এমএলএ ছিলেন ততদিন শিক্ষকতা করেছেন। এই প্রসেনজিৎ বাবুকে সঙ্গে যদি কথা বলা যেত, যেমন আমার বাবা কিংবা বাদল দাদা কিংবা আর যারা আছে বয়স্ক মানুষ, তারা তো রাজনীতির লোক না, যে রাজনীতির লোক না বলে ওনার যে রাজনৈতিক জীবনের যে কর্মকাণ্ড সেটা কিন্তু বলতে পারবে না। কিন্তু প্রসেনজিৎ বাবু এটা একদম গড়গড় করে বুঝতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য
আমরা প্রসেনজিৎ বাবুকে হারিয়েছি। তা বাদল দা, তুমি এখন যা যা বলো বলো। আচ্ছা, নমস্কার। আমি রমাপ্রসাদ প্রামাণিক বা ওঠে বাদল প্রামাণিক। তো ব্যাপারটা আমার সাথী জয়ন্ত যেভাবে বললেন, অবশ্য পড়াশোনা করে, এটা ঠিকই আছে ব্যাপারটা, এবং আমিও অনেকটা সমৃদ্ধ হলাম। যদি এর মধ্যে অনেক কিছুই আমি জানতাম, জয়ন্ত যেটা বললো সবই ঠিক আছে। তো বাবার সম্পর্কে বলতে গেলে, আমি ছোটবেলার থেকে জানি আমার বাবা এমএলএ এই টাইপের ব্যাপার। বাড়িতে আমার মা রান্না টান্না করতেন, বা বাইরের থেকে অনেক লোক আসতেন খেতেন, এবং আমাদের বাড়িতে অনেক লোক থাকতেন, যদিও তারা এখন নেই এখানে। এইটুকু পর্যন্ত। পরে আস্তে আস্তে বড় হয়ে যখন বুঝলাম যে না, আমার বাবা একজন এমএলএ ছিলেন, অমুক ইত্যাদি, সেই সুবাদে আমি জানতে পারলাম। আর সবচেয়ে বড় কথা, আমি কোনোদিনও কাউকে বলিনি যে আমার বাবা এমএলএ ছিলেন বা এই টাইপের কোনো কিছু, কারণ এই অবস্থা আমার নেই। আমি আমি আমার নিজেকে দিয়ে আমি পরিচিত হব আর কি। তো যাই হোক, তো বাবাকে আমি, সবাই বাবা বলতো, আমি আবার বাবাকে বাবু বলতাম। ছোটবেলার থেকে বাবা মোটামুটি আমাকে আদর ফাদর করতেন, যখন 1-2 পড়ি সেই সময়। তারপরে বাবার সাথে অতটা ইয়ে ছিল না, বাবা না এখন কাজে ব্যস্ত থাকতেন। তো বাবা যখন কলকাতা থেকে আসতেন, খুব রাগ হয়ে যেতাম, খুব ছোটোবেলায়। হ্যাঁ, মাঝে মাঝে বড় লাঠি মাটি দিয়ে মারতে যেতাম, কি ব্যাপার এতদিন নেই, উনি তখন বাবা ওখান থেকে কলকাতা থেকে সব স্প্রিং দেওয়া খেলনা নিয়ে এসতেন আমার জন্য। হ্যাঁ, মানে খারাপ লাগতো না, ভালোই লাগতো। তো একদিন মনে আছে, একদিন রাত্রিবেলায় খুব কান্নাকাটি করছিলাম, খুব মানে ছোটো, মানে কেউ ছোটো ঠিক বলতে পারবো না, হয়তো ক্লাস 1-এর আগে, ওই হয়তো ম্যাক্সিমাম 3 বছর হতে পারে। খুব কান্নাকাটি করছিলাম, তখন বাবা হঠাৎ উঠে এসে আমাকে কোলে আদর ফাদর করার পরে বিস্কুট টিস্কুট দিল। তারপরে আমি আস্তে আস্তে শান্ত হলাম। হ্যাঁ, ওই সময়টার কথা খুব মনে আছে, যে তখনই বাবা কোলে উঠলাম। যদিও মাথায় কোলে উঠতাম, কিন্তু বাবা অত আমাকে কোলে টোলে নিতেন না, এমনি আদর ফাদর করতেন। ওনার কোলে নেওয়ার সময়টা কোথায়, সবসময় দেখি বাড়িতে লোক আসতেন, সে আসতেন। এবং আমার একটা কথা মনে আছে, এই আপনার ইয়েতে হাজারহাটে ওই যে কি ঢোলবাবু কি যেন ভদ্রলোক আছে, হ্যাঁ, উনি আমাদের বাড়িতে কিন্তু আসতেন, গরু গাড়িতে করে আসতেন ভদ্রলোক। আচ্ছা আচ্ছা মনে আছে। আরেকজন আসছেন কিসাম কার্জি, সে খোলটার থেকে আসতেন, উনি কিন্তু ভদ্র বিকলাঙ্গ ছিলেন, এবং উনি ঘোড়া গাড়িতে করে আসতেন। বাবার সাথে কি সব কথাবার্তা বলতেন, ওটা তো আমার জানার কথা না, এই ব্যাপার। আর আমার বাড়িতে যেমন আসতেন সতীশ সিংহ আসতেন, তারপরে যজ্ঞেশ্বর রায়, আপনার ধুপগুড়ির ওদিকে এমএলএ সম্ভবত, এবং ভদ্রলোক, ওরা দুইজনেই কিন্তু মানে মানে কানে শোনে না। আমি একদিন বলছি, মাঝখানে কথাটা বলছি, একদিন আমি বললাম সতীশ সিংহকে মামা করে রাখতাম, তো আমি বললাম মামা, কানে একটা যন্ত্র ছিল, মানে যন্ত্র থাকতো কানে তখনকার দিনে, বহুত দিন আগে। বলে মামা একটু যন্ত্রটা দিতে করি। তোরা আমাকে না আজি নয়, কালি এসেন, কালি গাড়ি চলিস, ওখানে গাড়ি নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আবার সতীশ সিংহ আর যোগেশ্বর দুইজন মানে টসা, ওকে বলতো যে আরে আমি যখনই আসি তখনই থেকে সারদা বলে এই বাড়িটা ভাঙা। আর উনি বলতেন না আমি প্রত্যেকদিন সকালে স্নান করি, যোগেশ্বর বলতেন এরকম। এটা আমি নিজের চোখে নিজের কানে শোনাব, তো ওটা আমরা খুব হাসাহাসি করতাম। তো বাবা না, একটা জিনিস দেখি, বাবা না এই যে তাক ঝাড়ফুঁক এটা কিন্তু পছন্দ করতেন না। কিরকম ব্যাপারটা, আমাদের আগে প্রচণ্ড হাম হতো ছোটোবেলায়। আমাদের পাশের বাড়ি যে তান্ত্রিক ঠাকুর ছিলেন, ওরা ঝাড়া করা হাবিজাবি করতেন, উনি কিন্তু ওটা একদম পছন্দ করতেন না। পরে আমার মাকে, আমার যে পিসিমা বা বড় মা ছিল, তাকে ধাওয়া দিতেন, তো উনি কিছু বলতেন না, ঠিক আছে কি করছে করুক। হ্যাঁ, এগুলো কিন্তু মানে অত পূজা আর্চার দিকে কিন্তু অতটা ছিলেন না। আমি দেখতাম ব্যাপারটা, যদি সেরকম এখন আমিও অনেকটা এই একই ব্যাপারে চলে এসেছি। আমি আমার ছেলেরা এরকম, আমার ওয়াইফ কিন্তু সেটা না, বাবা পূজা আসছে হাবিজাবি সব কিছু করে, আমি বাধাও দিই না, ব্যাপারটা আলাদা। আমার বড় ছেলে আর ওর মা এক টাইপের, পূজা আসছে ভগবানের দিকে। আর আমার ছোট ছেলে যেটা চাকরি করে, সে আর আমরা আবার এক টাইপের। হ্যাঁ, এই ব্যাপারটা এরকম, মানে আমাদের বাড়িতে দুটো ভাগ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সেটা আলাদা। তো বাবা আমাকে প্রথম নিয়ে গেল বৃত্তি পরীক্ষা যেতে। কি যে মারটা মারছে আমাকে, না সত্যি আমি এখনো মানে করতে পারি না। সে দুষ্টামিতে করতাম, যার জন্য মারটা খেতাম। আমি অন্য কোনো ব্যাপারে কিন্তু মার খেতাম না, এই দুষ্টামির জন্যই মারটা খেতাম, পড়াশোনার জন্য সেরকম যে মার সেটা না। পরে বৃত্তি পরীক্ষা নিয়ে আসলো, দিতে দিলাম। তারপরে ক্লাস 5 ভর্তি হলাম এখানে। বাবা তখন এখানে চাকরি করতেন,
বাবা সম্ভবত যখন ক্লাস 7 না 8-এ পড়ি, 7-এ বোধহয় পড়ি সম্ভবত, তখন রিটায়ারমেন্ট হন, বুঝলেন তো। আর আমি তো এগুলো ব্যাপারে অত ভালো বুঝতাম না। রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তখন বাবা ফুললি বেকার। হ্যাঁ, বাবা এমনি দেখতাম মানে তখন সাংসারিক অবস্থা খুব একটা আমাদের খুব ভালো ছিল না। তো তা সত্ত্বেও আমি একটা জিনিস দেখলাম যে সাংসারিক অবস্থা ভালো ছিল না, তা সত্ত্বেও উনি বিবেকানন্দ স্কুল কিন্তু ওই পড়াতেন, মানে উইদাউট ফিতে, হয়তো কিছু দিত। হ্যাঁ, কিন্তু বিবেকানন্দ স্কুলে বেশ কয়েক বছর উনি পড়িয়েছেন, এবং সেটা সত্যি ভালো বলতে পারবে কত থেকে কত পর্যন্ত পড়িয়েছেন আর কি। সেটা সব। আর আরেকটা জিনিস কি, বাবা অনেক লোককে চাকরি দিয়েছে, সার্ভিস। এটা আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, মানে এখন এটা উপলব্ধি করতে পারছি একটা লোককে চাকরি দেওয়া। যেমন এই জিনিসটা আমার মধ্যে কিন্তু আছে। আমি কিছু কিছু, এটা নাম বলছি না, আমি বেশ কিছু ছেলে মাথামার বেশ কিছু ছেলেদের কিন্তু আমি ওদের চাকরির ব্যাপারে যথেষ্ট পরিমাণে হেল্প করছি, যেটা নাকি মানে অনেক এমএলএ বা অনেক জায়গায় কাউন্সিলর সেটা কিন্তু করতে পারেন। আমি কিন্তু করছি, যে ওটা অন্য ব্যাপার, ভালো লাগে জিনিসটা। আর একটা যে আমার নিজের যেটা কাজ, আমি ওই ছোটবেলা থেকে একটু পড়াশোনার দিকে ছিলাম তো, এবং আমি নিজে ভাবতাম যে আমি পড়াশোনা শিখছি, ওরা শেখে না কেন। সেই সূত্রে কিন্তু আমি অনেক কোচিং সেন্টারে কিন্তু করছিলাম, ওর সাথে যুক্ত ছিলাম। তার মধ্যে এসবের থেকে করছে সলমন শেরপা, আর আমাদের 5 স্টার থেকে করছি সাবদার হাসমি কোচিং সেন্টার। সেটা ছিল স্কুলে, কি বলো না, ছোট স্কুল ছিল স্কুলে, এবং ওই ছাত্ররা এখনো আছে, এখনো আমার সাথে কথাবার্তা বলে। হ্যাঁ, এই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমি আবার বুঝতে পারলাম যে বাবা এরকম ছিল, উনি ছিলেন। আমি তো এখনই শুনতেছি যে বাবা একে নিয়ে গেছেন, ওকে নিয়ে গেছেন। এবং ইভিন একদিন আমি যখন ওই দিক থেকে আসছি সাইকেলে, এই রিসেন্ট আর কি, এক ভদ্রলোক, নামটা ঠিক বলতে পারছি না, উনি আমাকে বললো, আরে কি রে, জানিস তো তোর বাবা এরকম ছিলেন। হ্যাঁ, আমাকে নিয়ে গেছে সাইকেলে করে, কি ব্যাপার, যে আমি পড়াশোনা করি, একটা কোন স্কুলে বলে ভর্তি করাবে। তা আমি তোর বাবার সাইকেলের পিছনে বসছি, যখনই কিছু দূরে গেছি, ওই সাইকেল থেকে নামিয়ে পালানো, মারধর, কি ব্যাপার। আমি স্কুল ভাই পড়াইতে টড়াইতে পারবো না, আমার বাড়িতে মেলা জোর জমিয়েছে। হ্যাঁ, তখন থেকে আমি তোর বাবার সামনে আমি যাই না, এরকম ব্যাপারটা ছিল। মানে ওকে নিয়ে একটা স্কুল চালানোর ব্যাপারটা। হ্যাঁ, মানে উনি সামাজিক কাজকর্মের মধ্যে যে এতটা ছিলেন, আমি কিন্তু বুঝতে পারি। ভালো লাগে এগুলো কাজগুলো, ভালো লাগে। যে কাজটা নিয়ে আমি এখন আমার 2 ছেলে, ওয়াইফ, এদের কাছে কিন্তু আমি খুব একটু মাঝে মাঝে বকা খাই যে তোমার এত পঞ্চানন করে লাভ থেকে, সবাই যা করে তুমিও তাই করো। আমি যেখানে থাকবো সেখানে একটা কিছু করার চেষ্টা করবো, একটা নতুন কিছু করি, একটা অসুবিধাটা কোথায়। আজকে সত্যি কথা বলতে কি, আমি যেমন আগে ছিলাম গাজলপুর স্কুলের টিচার, ওখান থেকে ট্রান্সফার করে আসি 12 নম্বর ওয়ার্ডের এখানে আসার পর কিন্তু স্কুল থেকে মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে গেছি, অনেক কিছু ওদেরকে অনেক কিছু শেখাইছি। এবং এটা আমি বোধহয় অনেকটা আমার বাবার মতোই, যে যদি কোনো ছাত্র স্কুলে না আসতো, 2-3 দিন দেখতাম, তারপরে আমি বাইক নিয়ে সোজা ছাত্র বাড়িতে যেতাম, গিয়ে ওদেরকে নিয়ে আসতাম বাইকে করে। এর জন্য ওখানকার লোকেরা আমাকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, এই ব্যাপারটা আছে। বাদলদার পারিবারিক স্মৃতিকথা শুনলাম, সমৃদ্ধ হলাম। 2-1টি তথ্য যেগুলো দেওয়া বাকি ছিল সারদাবাবুর, মানে এখনই দেওয়া যায় যেহেতু আমার জানা, সেটা হচ্ছে সারদাবাবু সুদীর্ঘ 10-15 বছর হচ্ছে মাথাভাঙ্গা টাউন কমিটির মেম্বার ছিলেন। সেই তার হাতের সই এবং তার লেখা রেজলিউশনও আমার কাছে কিছু কিছু সংগ্রহে ছিল এক সময়। এবং মাথাভাঙ্গা বিবেকানন্দ স্কুলের পাশাপাশি জনসেবা সংঘেও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যেই জনসেবা ইটভাটা, তোমার ওই স্কুল, তোমার যে স্কুলটা শিক্ষা প্রসার সমিতি, সেই শিক্ষা প্রসার সমিতির মাধ্যমে কিন্তু উনি কিন্তু বেশ কয়েকটি প্রাইমারি স্কুল, যেগুলো অনুমোদন দীনেশ দেবকরের সময়, মানে অনুমোদন ছিল না, কিন্তু উনি প্রতিষ্ঠা করে ওনার কার্যকালের মধ্যে উনি কিন্তু অনুমোদন দিয়ে যেতে পারেননি। সেগুলো পরবর্তীকালে দীনেশ দেবকর যখন চেয়ারম্যান ছিল, ব্যাপারটা হচ্ছে ওই স্কুলগুলো ছিল শিক্ষা প্রসার সমিতির আন্ডারে, কিন্তু টাকা পয়সা শিক্ষা প্রসার সমিতির যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছিল তাদের কাছে আসতো। পরে ওই টাকা ওরা ওখান থেকে ওই টিচারদেরকে ডিস্ট্রিবিউট করতো, যদি টাকাটার কোনো ছিল না আর কি, যে সঠিক সময় পেত বা অমুক্ত, এটা কিন্তু ছিল না। তারপরে আমি পরে ওই স্কুলে ঢোকার পরে সত্যি কথা বলতে কি, আমাকে যে চাকরিটা আমার হয়েছে, সেটা হলো ওই আমার বাবার
তৈরি করে স্কুলে, গাজলগুটি এবং কানপাটা এই দুটি স্কুলে কিন্তু তালা তৈরি করে। হ্যাঁ স্কুলে আমি মানে ভাগ্যক্রমে পেয়েছি, আমাদের মানুষগুলো দিয়েছেন আমাকে। হ্যাঁ, এখন কিভাবে দিয়েছেন আমি জানি না, যেহেতু বাবা এমএলএ ছিলেন সেই সূত্রে না অন্য কোনো ব্যাপারে। হ্যাঁ, কারণ মানুষগুলো কানেগুলোর সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক না, সেটা খুব থাকা একটা সম্ভব না। হ্যাঁ ছিল না, আমার ভালো লাগতো না ওদের কাজকর্ম, খুব একটা ভালো লাগতো না। যাই হোক, দিতেন। এবং তারপরে যখন আমি ওই স্কুলে জয়েন করলাম, তারপরে দিনে দেখবার ইয়েতে তখন দিনে দেখে এই বোর্ড অফিসে ছিলেন আর কি, চেয়ারম্যান ছিলেন। পরে দিনে দেখে ওই আমাদের সবাইকে নিয়ে ওই বোর্ডে করলো, ইনক্লুড করলো আর কি। দুটো স্কুলে 5জন 10জন। তাহলে আমরা দেখলাম মাথাভাঙা টাউন কমিটির একজন সম্মানীয় সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ সদস্য, যে 6 জন সদস্য থাকতেন ওই ট্রাকচারের মধ্যে উনিও একজন ছিলেন। মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় বিবেকানন্দের যদি কোনোদিন আমরা আলোচনা করি, তখন এই আলোচনাগুলো উঠবে যে টাউন কমিটির কি ভূমিকা ছিল, সারদা প্রসাদ প্রামাণিকের নেতৃত্বে টাউন কমিটির কি ভূমিকা ছিল বিবেকানন্দ স্কুল প্রতিষ্ঠার। তখন কানেগুলো বোধহয় চেয়ারম্যান ছিলেন। কানাইগুলো চেয়ারম্যান, হ্যাঁ, কানাইলের গুন্ডু চেয়ারম্যান। কানাইলা। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে আমরা এগুলো সব আলোচনা করলাম। এ প্রসঙ্গে আরেকটি আলোচনা করব, যেটা হচ্ছে আজকের যে এই যে রাজনীতি বলতে যে যা আমরা মানুষের কাছে বুঝি, রাজনীতি বলতে মানুষের মধ্যে যা মনোভাব, এবং আজকে যে কোন জায়গার থেকে আমরা কোন জায়গায় উপনীত হয়েছি, রাজনীতি সততা, মানে এই যে নিয়মানুবর্তিতা বলে কিছু নেই, একটা মানে ভয়ঙ্কর একটা দুর্বিষহ অবক্ষয়ের সময় আর কি। এই সময়ে দাঁড়িয়ে সারদাবাবুদের মতন মানুষেরা যে কতটা আত্মত্যাগ করতেন, নিরলসভাবে তার নিজের কাজটা করতেন, শিক্ষা প্রসারে, এলাকার উন্নয়নের স্বার্থে কেমন কাজ করতেন, তাহলে তার এক পুরুষ পরে তার পুত্রদের যে পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা, সেটা দেখলেই কিন্তু বোঝা যায়। 10 বছরের এমএলএ, বাড়িঘর নেই, কোনো পাকা ঘর পর্যন্ত নেই, ব্যাংক ব্যালেন্স তো দূরের কথা। তাহলে এর থেকেই বোঝা যায় যে নিয়ম নিষ্ঠা এবং সততা কতটা ছিল তাদের মধ্যে, সেই সমস্ত মানুষদের মধ্যে। আজকালকার এই অবক্ষয়ের যুগে যা বিরল। এবারে আমি দলমত নির্বিশেষে তখনকার 52 সালের যারা এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছিলেন, তাদের সঙ্গে মানুষের কেমন সম্পর্ক ছিল তার একটি উদাহরণ দেই। যেহেতু দীনেশদার কথাটা উঠলো, এই দীনেশদার স্মৃতিচারণাতেই এটা কিন্তু উঠে এসেছে। যেমন সারদাবাবুর কিন্তু কলকাতায় কোনো বাড়ি ছিল না, উনি এমএলএ হোস্টেলে থাকতেন। আবার সতীশ সিংহ, যিনি কোচবিহারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, রাজার আমলের মন্ত্রী, তার কিন্তু কলকাতায় দোতলা বাড়ি ছিল। দীনেশবাবু বললেন যে 1950 সালে যখন ছাত্র আন্দোলন করতে গিয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে বিতাড়িত হলেন, তখন টিসি ধরিয়ে দেওয়া হলো কি যে কংগ্রেসই সরকারের বিরুদ্ধেই আন্দোলন ছিল। এদিকে উনি কিন্তু আবার সারদাবাবুর লোক, সারদাবাবু ছাড়া দীনেশবাবু কিছু বোঝে না। যতদিন মাথা গায়ে আর থাকা মানে ওই সারদাবাবুর বাড়িতে গিয়ে বসে থাকবে, কংগ্রেসের হয়ে বক্তৃতা করবে, সারদাবাবুর হয়ে বক্তৃতা করে উনি আবার। আমি কেন বললাম, এরকম একজন কমিউনিস্ট নেতা কংগ্রেসে সারদাবাবুর সঙ্গে বক্তৃতা করতেন। সারদাবাবু খুব ভালো ছেলে ছিল জন্য সারদাবাবু পয়েন্ট লিখে দিতেন, আর উনি বক্তৃতা দিতেন গ্রামে গঞ্জে, মাথাভাঙা শহরে, সারদাবাবুর হয়ে। এইরকম একটা সম্পর্ক ওনার সঙ্গে। তারপর সে যখন বললো যে এই যে আমার তো আর তো পড়তে হলো না, খুব মাথা বাস, ভুবনবাবু কান্নাকাটি যে আমার ছেলেটা এরকম রাজনীতি করতে গিয়ে, কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে যে রাস্টিকেট হয়ে গেল কলেজ থেকে, এখন কি করি। এইদিকে আবার উনি সব জায়গায় ফার্স্ট হইতো, মাথাভাঙা হাই স্কুলে সব ক্লাসে ফার্স্ট, ভিক্টোরিয়া কলেজেও প্রথম সারির স্টুডেন্ট। তখন সারদাবাবু বললো যে ঠিক আছে, যে কলকাতা যায়, আমি বলতেছি। কি করলো উনি, হচ্ছে যে বালুরঘাট থেকে করব যে কাপড় টাপড় নেওয়ার যে বিমানগুলো ছিল, সেই বিমানে নামলো হচ্ছে ইয়েতে, ওই ব্যারাকপুরে যাবে নাম। তো সেখান থেকে কলকাতায় গেল। কলকাতা জীবনের প্রথম গেছে, কিচ্ছু চেনে না, খালি হাতে ঠিকানা। কার ঠিকানা? সারদাবাবু দিছেন সতীশ সিংহের বাড়ির ঠিকানা। বোঝো, কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন, কংগ্রেস সরকার তাকে বহিষ্কার করলো,
সে শারদাবাবুর চিঠি দিয়ে সতীশ সিং এর বাড়ি খুঁজতে খুঁজতে সতীশ সিং এর বাড়িতে গেল, গিয়ে দেখলো যে সতীশ সিং এর বিরাট দোতলা বাড়ি। একজন চাকর গোছের একজন সে তাকে বললো যে আমি আসবো, কাকে যাও উপরে চলে যাও। এই বেডিং টেডিং নিয়ে সে উপরে গেল যে 2-3টা ঘর দোতলায়, সমস্ত ঘরে তলে হচ্ছে বিছনা পাতা, সব কুচবিহারের লোক। কেউ চাকরি খুঁজতে আসছে, কেউ পড়াশোনা করতে আসছে, কেউ চিকিৎসা করতে আসছে, কেউ ইয়ে করতে আসছে, এরকম। ওইখানে আবার কয়েকজনের সঙ্গে পরিচয় হইলো এবং দেখলো বিভিন্ন দলমত নির্বিশেষে লোক, কিন্তু মানে এমএলএ হিসাবে যে খালি যে ওনার দলের লোকদেরই স্থান দিবে, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, তার খোঁজ প্রমাণ এমন একজন মানুষ দীনেশ ডাকুয়াকে সতীশ সিংহ সরকার, যে সিংহ বিক্রমের মন্ত্রী, যদিও পরবর্তীকালে এই বিধানের মানে মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, মানে পূর্ণমন্ত্রী ছিলেন না উনি, কিন্তু দেখলেন যে এই, তারপর ওনাকে বললেন যে তোমার কি, তারপর উনি যখন দেখা করলেন বলে যে তোমার কথা তো শুনছি, তোমাকে তো কোনো সরকারি কলেজে হবে না, ভর্তি হবে না, আমি একটা সার্টিফিকেট দিব তোমাকে মন্ত্রী হিসেবে, একটা সার্টিফিকেট, কিন্তু কন্ট্রাক্ট আমি লিখতে পারবো না, গুড, কারণ এটা তুমি সরকারি বিরোধী আন্দোলন, এই জায়গাটা ফাঁকা থাকবে। আর চলো সিটি কলেজ তখন হচ্ছে মিশনারিরা চালায়, ওইটা সরকারের ভূমিকা নেই, ওইখানে ছিল। তারপর সতীশ সিংহ সরকার কংগ্রেসি মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট একজন ছাত্রকে সিটি কলেজে ভর্তি করে পড়াশোনার ব্যবস্থা করতে, নাহলে ওনার পড়াশোনা তখনই শেষ। আমি এই কথাটা এর জন্যই বললাম যে দলমত নির্বিশেষে একজন বিধায়কের যে কাজ, সেই বিধায়কের কাজটা ওনারা করতেন। এটা হচ্ছে ইনফরমেশনে। একটা কথা বলতে চাইবো, সেদিন শুনেছি। আচ্ছা, আরেকটা কথা আছে, মৃত্যুর দিনের ঘটনাটা শেষে দিনের ঘটনা তো তখন ক্লাস 8 কি 9 পড়তাম। আমি একটু রেডি হচ্ছে ফুটবল খেলতে যাবো বিকালের দিকে। এমন সময় মানে ওই ছেলেটাকে বাবাই পড়াতেন, তখন বাবা প্রাইভেট পড়াতেন। ওই সবগুলো যেরকম, এই শোনো তোমার বাবা খুব অসুস্থ। তা আমি গেলাম, বাড়িতেও সেরকম কিছু বললাম না। গিয়ে দেখি উনি মৃত্যুকুণ্ড যে এখানে ইয়েটা ছিল, ফার্মেসিটা ছিল, পিছনে খুব করছে আর কি, যে বুকে ব্যথা। পরে ওটা নাকি সেরিব্রাল স্ট্রোক, এটা পরে জানলাম ব্যাপারটা। ওই অবস্থায় তারপরে ইঞ্জেকশন ফিঞ্জেকশন অনেক কিছু দিল। আমিও অতটা করলো না, জানি বাবার অসুস্থ, বাবা তো সাধারণত অসুস্থ হতেন না, বা জ্বর জেরে কিন্তু বাবার কোনো কিছু হতেন না। আমি দেখলাম তো ঘর মধ্যে একটু পেট টেট খারাপ হতো, আমাশা বাবার একটু ঝাঁস ছিল, এই পর্যন্ত। আর এছাড়া অন্য কোনো ওনার ছিল না। তারপরে তো ওই যে ভোরবেলায়, তারপরের দিন ভোরবেলায় ওখানে ছিলেন আমাদের ওই যে বলেন প্রামাণিক, ওই যে বলেন ও ছিল, আর এক জ্যাম ছিলেন পূর্ণ সরকার, ও কুচবিহারে থাকতেন, এখানে চাকরি করতেন আর কি। উনি আমাদের বাড়িতে থাকতেন। উনি এসে বললো যে এরকম তোরা ওখানে চল, এটুকু পর্যন্ত বললো। ওখানে এক্সট্রা বসে সেটা জানলাম না। ওরা ওখানে গিয়ে দেখি বাবার মুখ টুক ঢাকা, আমি ওগুলো বুঝি নেই তখনও। তারপরে করলাম, বাবা এক্সপায়ার করছে। তা আমার সাথে ছিল আমার দিদি, যে নাকি হিতেন প্রামাণিকের ওয়াইফ, ও খুব কান্নাকাটি আরম্ভ করলেন, এইটুকু পর্যন্ত। কিন্তু আমি যেটা এখন থেকে, আমি তারপরে বেশ কিছুদিন পরে, অনেক পরে যেটা আমি বুঝতে পারলাম, ওই সময় বাবার, তার আগের দিন বাবারও মানে আবার কংগ্রেসের দাঁড়ানোর কথা ছিল। ও সেই সময় কিন্তু মান্য শুক্লারা বাবাকে টিকিট দেয়নি, তার জন্য মনে হচ্ছে ওই জন্য স্ট্রোকটা করছে, আর অন্য কিছু ব্যাপার নেই। মানে মহেন্দ্র ডাকুয়াকে ক্যান্ডিডেট, যাই হোক কাকে ক্যান্ডিডেট করছে এই ব্যাপার। মৃত্যুর সময় আমি এটা কিন্তু শুনলাম, ভাষা শুনছিলাম যে কংগ্রেসের লোকরা, মানে তখনকার রাজনীতির লোকরা কে মানে কারা আসলো, কারা দীনেশ ডাকুয়া বাদ দাও, বাড়ির লোক না, দীনেশ ডাকুয়া বাড়ির লোক বলে ভুল হবে। উনি তো দীনেশ ডাকুয়া তখন আসতেন না বেশি, না তখন তো মন্ত্রী না, তখন তো না এমএলএ ছিল, এমএলএ না 67-তে এমএলএ হলো প্রথম যুক্তবান। ওই অত কেউ দেখি নেই সেরকম, মানে কানেকশন হয়তো শ্মশানে দেখছিলাম,
মানুষগুলো অত মনে পড়ে না, ও ছোটবেলার ঘটনা তো। কিন্তু এই যে অন্যান্য ছাত্রছাত্রীরা অনেকেই আসছেন আর কি। হ্যাঁ, আমি সবাইকে তো সেই সময় চেনা আমার কথা না। আমি কোন দিকে যাব, কি করবো, আমি ঠিক নিজেই বুঝতে পারছি না যে এরকম একটা অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা হয়ে যাবে। তারপরে তো এই তো যাক আমাদের পারিবারিক ব্যাপার, ওইটা অনেক দুঃখ কষ্ট ওইটা ব্যাপারটা ইয়ে অন্য করে ব্যাপার। তবে আর একটা কথা যেটা বলছি, এটা যেটা যে জানাটা হলো, আমার বাবা ওই শিকারপুর থেকে যখন এখানে আসে, তখন ওই যে শিবশঙ্কর মিশ্র ওনাদের বাড়িতে ভাড়া ছিল, ওই বাড়িটা ওনাদেরই। পরে আমি আর উনি মিলে অনেক পরে উনি চাকরি করলো, আমি করলাম, অনেক কষ্ট করে বাড়িটা আমরা কিনেছি। আমার বাবা কিন্তু আমরা এখানে পরে যেটা বাড়ি করবে সেরকম উনি সেই করেনি। পয়সাটাও ছিল কি করা যায়? জানতে চাই কিছু বলবা?